নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো কৃত্তিবাস উজা সম্পর্কে জানবো। আমার সামর্থ্যে যতটুকু ছিল ততটুকু আমি তোমাদের জানাতে চেষ্টা করেছি। যারা টেট পরীক্ষা দেবে তারাও কৃত্তিবাস উজা সম্পর্কে জানতে পারলে অনেকটাই উপকার হবে বলে আমি মনে করি। আর যারা কৃত্তিবাস উজা সম্পর্কে জানতে চাও তারাও সেই ক্লাসটার মাধ্যমে কৃত্তিবাস উজা সম্পর্কে জানতে পারবে। আমার এই ক্লাসটার করার উদ্দেশ্য একটাই, যে তোমাদের যদি সামান্য উপকার হয় তাতেই নিজেকে ধন্য মনে করব। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাই যে কবি সম্পর্কে আমরা জানবো। তিনি হলেন কি? কৃত্তিবাস উজা। তো কৃত্তিবাস উজা সম্পর্কে জানানোর আগে আমি তোমাদের কৃত্তিবাস সম্পর্কে কয়েক লাইন বলে দিচ্ছি, তারপর তোমরা সেই কৃত্তিবাস উজা সম্পর্কে জানবে। তো কৃত্তিবাস উজা ছিলেন কবি। কৃত্তিবাস উজা সংস্কৃত ভাষায় রচিত বাল্মীকি রামায়ণের প্রধান ভাবানুবাদ তিনি করে সমগ্র বাংলায় একটা অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার আত্মপরিচয় নামাঙ্কিত অংশে কবি সম্পর্কে কতগুলি বিষয় আমরা জানতে পারি। সেটা হলো কবির পূর্বপুরুষ সম্পর্কে, কবি কিরকম ছিলেন সেই সম্পর্কে, বা বাংলা রামায়ণের আদি কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন, এবং তিনি বাংলা অনুবাদ সাহিত্যে একটা কি করেছিলেন? আলোড়ন সৃষ্টি করেছিলেন। রামায়ণ যে রচনা করেছিলেন সেটা ছিল রামায়ণ পঞ্চদশ শতাব্দীতে জনপ্রিয়তা লাভ করেছিল। যে রামায়ণ তিনি রচনা করেছিলেন সেটা পঞ্চদশ শতাব্দীতে কি করেছিল? জনপ্রিয়তা লাভ করেছিল। তাহলে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে, আগে আমাদের কৃত্তিবাস উজা সম্পর্কে নিশ্চয়ই জানা প্রয়োজন। হ্যাঁ, কৃত্তিবাস উজা ছিলেন কি চতুর্দশ শতাব্দীর শেষের দিকে কৃত্তিবাস উজার জন্ম হয়েছিল। চতুর্দশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1381 থেকে 1461 পর্যন্ত ছিল কৃত্তিবাস উজার সময়কাল, এবং তিনি রামায়ণ রচনা করেছিলেন। ঠিক আছে, তিনি বাল্মীকি রামায়ণ, বাল্মীকি যে সংস্কৃত রামায়ণ রচনা করেছিলেন সেটাকে বাংলায় অনুবাদ করেছিলেন। তিনি বাল্মীকি রচনা করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1381 থেকে 1461 পর্যন্ত। কোথাও কোথাও আবার অন্য স্বর্ণ দেওয়া আছে, যতটুকু আমি পেয়েছি ততটুকু। ওনার মাতার নাম ছিলেন মালিনী এবং পিতার নাম ছিলেন বনমালী উজা। উনি প্রায় 79 থেকে 80 বছর, আনুমানিক 79 থেকে 80 বছর বেঁচে ছিলেন। উইলিয়াম কেরি অর্থাৎ 1802 সালে তিনি উইলিয়াম কেরি এর উদ্যোগে রামায়ণ মুদ্রিত হয়েছিল। উনি যে রামায়ণ রচনা করেছিলেন সেটা 1802 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এর উদ্যোগে মুদ্রিত হয়েছিল। কৃত্তিবাস উজা কৌলিন উপাধি ছিল মুখজ্জে বা মুখোপাধ্যায়। আমাদের অনেক সময় প্রশ্নটা আসতে পারে, কৃত্তিবাস উজার কৌলিন উপাধি কি ছিল? কৃত্তিবাস উজার কৌলিন উপাধি ছিল মুখজ্জে অথবা মুখোপাধ্যায়। কৃত্তিবাস উজা ছিলেন একজন প্রতিষ্ঠা পর্বের কবি। ঠিক আছে, একজন কি কবি? প্রতিষ্ঠা পর্বের কবি। তোমরা কিন্তু অবশ্যই ওই জিনিসগুলি লক্ষ্য করবে। কৃত্তিবাস উজা ছিলেন একজন প্রতিষ্ঠা পর্বের কবি। মধ্যযুগে মহাভারতকে পাণ্ডব বিজয়, বা ওনাকে মহাভারতকে পাণ্ডব বিজয় বলা হতো। ঠিক আছে, এবং উনি ছিলেন একজন বাঙালি কবি। তোমাদের প্রশ্ন আসতে পারে কৃত্তিবাস উজা কি কবি ছিলেন? উনি ছিলেন একজন বাঙালি কবি, এবং মধ্যযুগে মহাভারতকে যে আমরা যে মহাভারত পড়ি সেই মহাভারতকে পাণ্ডব বিজয় বলা হতো। কৃত্তিবাস উজা রচিত রামায়ণের নাম ছিল শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস উজা রচিত যে রামায়ণ সেটার নাম ছিল কি? শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস উজার পূর্বপুরুষ ছিল নরসিংহ উজা। পূর্বপুরুষের নাম যদি আসে তাহলে তোমরা অবশ্যই বলে দেবে কৃত্তিবাস উজার পূর্বপুরুষ ছিলেন নরসিংহ উজা। কৃত্তিবাস উজা পরায় ত্রিপদী চন্দে রামায়ণ লিখেছিলেন। কোন চন্দে রামায়ণ লিখেছিলেন? কৃত্তিবাস উজা পরায় ত্রিপদী চন্দে রামায়ণ লিখেছিলেন। কিভাবে লিখেছিলেন? পরায় ত্রিপদী চন্দে রামায়ণ লিখেছিলেন, এবং সেই রামায়ণের 7টি খণ্ডে বিভক্ত ছিল। কয়টা খণ্ডে বিভক্ত ছিল? 7টি খণ্ডে। কৃত্তিবাস উজা জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে ব্রাহ্মণ পরিবারে
তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1398 খ্রিস্টাব্দে একটা জায়গায় দেওয়া ছিল, এই জন্য আমি 1398 খ্রিস্টাব্দ লিখেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তবে 1381 থেকে 1461 পর্যন্তই ছিল কৃত্তিবাস ওঝা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আদি কবি, এর মধ্যে কোনটা ডিসাইড একটু করে নেবে। 1398ও পাওয়া গেছে, যদি তোমাদের এসে যায় অপশনের মধ্যে 1398 আর 1381 না থাকে তাহলে নিশ্চয়ই তোমরা 1398 দিয়ে দেবে। তাহলে 1381, 1398, আর সহজ কথায় 1381 থেকে 1461 পর্যন্ত ছিল কৃত্তিবাস ওঝার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তিনি কৃত্তিবাস ওঝা নদিয়া জেলার অন্তর্গত কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? ফুলিয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা অবশ্যই কিন্তু ওই জিনিসগুলি ভালো করে লক্ষ্য করবে। রামায়ণ গ্রন্থে শ্লোকের সংখ্যা ছিল প্রায় 24,000। অবশ্যই প্রশ্নটা আসতে পারে, রামায়ণ গ্রন্থে শ্লোকের সংখ্যা কত ছিল? রামায়ণ গ্রন্থে শ্লোকের সংখ্যা ছিল প্রায় 24,000। কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। কোথা থেকে মুদ্রিত হয়েছিল? শ্রীরামপুর মিশন থেকে। কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। গৌরেশ্বর গণেশের নির্দেশে নারায়ণ বাদুড়ী, অর্থাৎ দেখো ওই জায়গার মধ্যে আমি লিখে দিয়েছি, একটু ঘিজিমিজি করে হয়ে গেছে। গৌরেশ্বরের নির্দেশে বা গৌরেশ্বর গণেশের নির্দেশে রামায়ণ বাদুড়ী তিনি শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন। কে রচনা করেছিলেন? নারায়ণ বাদুড়ী। তিনি ছিলেন চৈতন্য পূর্ববর্তী কবি, অর্থাৎ কৃত্তিবাস ওঝা চৈতন্য পূর্ববর্তী কবি ছিলেন। কখনকার কবি ছিলেন? চৈতন্য পূর্ববর্তী কবি। অবশ্যই কিন্তু তোমরা ওই জিনিসগুলি মনে রাখবে, তিনি ছিলেন চৈতন্য পূর্ববর্তী কবি। কৃত্তিবাস ওঝারা ছিলেন 6 ভাই এবং 1 বোন। তারা 6 ভাই এবং 1 বোন ছিল। 1803 খ্রিস্টাব্দে রামায়ণ মুদ্রিত আকারে প্রকাশ পায়। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে রামায়ণ মুদ্রিত আকারে প্রকাশ পায়? 1803 খ্রিস্টাব্দে রামায়ণ মুদ্রিত আকারে প্রকাশ পেয়েছিল। সেটা কোথায় ছিল? তিনি ছিলেন শ্রীরামপুর মিশন থেকে। এবার হলো পেশায় তিনি ছিলেন একজন কবি এবং তার ভাষা ছিল বাংলা। কৃত্তিবাস ওঝা পেশায় ছিলেন একজন কবি এবং ওনার ভাষা ছিল কি? বাংলা। তিনি ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। তিনি কোন যুগের কবি ছিলেন? এরকম প্রশ্ন আসতে পারে। তিনি ছিলেন মধ্যযুগীয় একজন বাংলা সাহিত্যের কবি। তিনি মধ্যযুগীয় একজন বাংলা সাহিত্যের কবি ছিলেন। 7টি খণ্ডে যে বিভক্ত ছিল, রামায়ণ কয়টি খণ্ডে বিভক্ত ছিল? 7টি খণ্ডে বিভক্ত ছিল। এই 7টি খণ্ড হলো আদিখণ্ড, অযোধ্যাখণ্ড, কিষ্কিন্ধাখণ্ড, সুন্দরাখণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তরাখণ্ড। এই যে 7টি ভাগে সেটা কি ছিল? বিভক্ত ছিল। শ্রীরাম পাঁচালী মৌলিক অংশ ছিল। ঠিক আছে, অর্থাৎ শ্রীরাম পাঁচালী ছিল একটা মৌলিক অংশ। বীরবাহুর যুদ্ধ, অর্থাৎ শুধু শ্রীরাম পাঁচালী নয়, বীরবাহুর যুদ্ধ ছিল। ঠিক আছে, তারপর হলো বীরবাহুর যুদ্ধ, তরুণী সেনের কাহিনী, অহিরাবণের রামের অখাতবুদন, মৃত্যু পথযাত্রী, রাবণের কাছে রামের শিক্ষা, সীতার রামমূর্তি অঙ্কন, লবকুশের যুদ্ধ। অর্থাৎ যে ছিল শ্রীরাম পাঁচালীর যে মৌলিক অংশগুলি ছিল, সেই মৌলিক অংশগুলি কয়েকটা নাম আসতে পারে আমাদের। শ্রীরাম পাঁচালীর মৌলিক অংশগুলি কোনগুলি? হ্যাঁ, শ্রীরাম পাঁচালীর যে মৌলিক অংশগুলি ছিল সেগুলি হলো বীরবাহুর যুদ্ধ, তারপর হলো তরুণী সেনের কাহিনী, অহিরাবণের রামের অক্ষতবোধন, তারপর হলো মৃত্যুর পথযাত্রী, রাবণের কাছে রামের শিক্ষা, সীতার রামমূর্তি অঙ্কন এবং লবকুশের যুদ্ধ। এগুলি ছিল কি? শ্রীরাম পাঁচালীর মৌলিক অংশ। তারপর 1830 থেকে 1834 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারে সম্পাদনায় তিনি 2টি খণ্ডে সংস্কার করেছিলেন। তিনি 2টি খণ্ডে কি করেছিলেন? সংস্কার করেছিলেন সে রামায়ণটাকে। অর্থাৎ 1830 থেকে 34 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় তিনি 2টি খণ্ডে সংস্কার করেছিলেন। তারপর হলো
পূর্বপুরুষ হিসাবে ছিলেন নরসিংহের পুত্র ছিলেন গর্বেশ্বর, এর 3 পুত্রের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন মুরারি, আর এর পুত্রের একজনের নাম ছিল বনমালী। তাহলে আমরা যদি পূর্বপুরুষ সম্পর্কে জানি, কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষ ছিলেন নরসিংহের পুত্র ছিলেন গর্বেশ্বর, এবং গর্বেশ্বরের 3 পুত্র ছিল। সেই পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র ছিলেন মুরারি, এবং জ্যৈষ্ঠ পুত্রের একজনের নাম ছিল বনমালী। জ্যৈষ্ঠ পুত্রের যে পুত্র ছিল সেই পুত্রের একজনের নাম ছিল কি? বনমালী। সেই বনমালীর পুত্র হলেন কে? কৃত্তিবাস ওঝা। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে ওই জিনিসটা। পূর্বপুরুষটা হলো নরসিংহ থেকে এসেছে গর্বেশ্বর, গর্বেশ্বরের 3 পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র ছিল মুরারি, আর মুরারির একজনের নাম ছিল বনমালী। সেই বনমালীর যে পুত্র ছিলেন কৃত্তিবাস ওঝা। তার রচিত বই ছিল কৃত্তিবাসী রামায়ণ। তিনি 11 বছর বয়সে ওনাকে কি করেছিল? উচ্চ শিক্ষার জন্য উত্তরবঙ্গে অর্থাৎ নবদ্বীপে পাঠানো হয়েছিল। 16 থেকে 20 বছর বয়সে তিনি শ্রীরাম পাঁচালী লিখতে শুরু করে দিয়েছিলেন। কত? 16 থেকে 20 বছর বয়সে। রামায়ণের সৃষ্টি করেছিলেন তিনি, যে রামায়ণের যে ঐতিহ্যবাহী বা রামায়ণের যে সব জিনিস সৃষ্টি করেছিলেন, বা যেগুলি মানে কি ছিল, যেগুলি পাঠকদের কাছে খুবই ভালো লেগেছিল, তার মধ্যে হলো নারকেল, সুপারি, কাক, কাদা কুচার পাখি, তারপর হলো সারস, ঘেরা, প্রকৃতি, এই সব কিছু তিনি রামায়ণের মধ্যে সৃষ্টি করেছিলেন। তাছাড়া সৃষ্টি করেছিলেন সমাজ জীবনের অন্তরঙ্গ ছবি, ষষ্ঠী পূজা, অন্নপ্রাশন এবং সামাজিক রীতিনীতি। এই রীতিনীতিগুলিও তিনি কি করেছিলেন? রামায়ণে সৃষ্টি করেছিলেন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি কৃত্তিবাস ওঝা সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি আবারও একবার সেই কৃত্তিবাস সম্পর্কে শর্টে একটু বলে দিচ্ছি। বাংলা রামায়ণের আদিকবি হিসাবে তিনি ছিলেন পরিচিত। রামায়ণের 15 শতাব্দীতে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। রামায়ণ তিনি রচনা করেছিলেন, বাল্মীকি যে রামায়ণ লিখেছিল সেটাকে বাংলায় তিনি রচনা করেছিলেন। 14 শতাব্দীর শেষের দিকে কৃত্তিবাস ওঝার জন্ম হয়েছিল। উইলিয়াম কেরি এর নেতৃত্বে 1802 সালে এর উদ্যোগে তিনি রামায়ণ তার যে রামায়ণ সেটা মুদ্রিত হয়। কৃত্তিবাস ওঝার কলিন উপাধি ছিল মুখজ্জে বা মুখোপাধ্যায়। কৃত্তিবাস ওঝা ছিলেন একজন প্রতিষ্ঠা পর্বের কবি। তাছাড়া মধ্যযুগের মহাভারতকে পাণ্ডব বিজয় হিসাবেও গণনা করা হতো। তাছাড়া তিনি ছিলেন একজন বাঙালি কবি। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের নাম ছিল শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ওঝা পূর্বপুরুষ ছিলেন নরসিংহ ওঝা, এবং কৃত্তিবাস ওঝা পরায় ত্রিপদী চন্দে রামায়ণ লিখেছিলেন, যেটা 7টি খণ্ডে বিভক্ত ছিল। কৃত্তিবাস ওঝা নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোনো জায়গায় দেওয়া আছে সেই জন্মগ্রহণ 1398, কিন্তু আমরা জানি 1381 থেকে 1361 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল কৃত্তিবাস ওঝার সময়কাল। ওনার মার নাম ছিলেন মালিনী এবং ওনার পিতার নাম ছিলেন বনমালী ওঝা। রামায়ণ গ্রন্থের যে শ্লোক তিনি লিখেছিলেন সেই শ্লোকের সংখ্যা ছিল 24,000। কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। কোথা থেকে মুদ্রিত হয়েছিল? শ্রীরামপুর মিশন থেকে। তারপর গৌরেশ্বরের নির্দেশে বা গৌরেশ্বর গণেশের নির্দেশে নারায়ণ বাদুড়ী তিনিও রামায়ণ পাঁচালী শ্রীরাম পাঁচালী রচনা করেন। তিনি ছিলেন চৈতন্য পূর্ববর্তী কবি। কৃত্তিবাস ওঝার 6 ভাই এবং 1 বোন ছিল। 1308 খ্রিস্টাব্দে রামায়ণ মুদ্রিত আকারে প্রকাশ হয়েছিল। পেশায় তিনি ছিলেন একজন কবি এবং তার ভাষা ছিল বাংলা। তিনি ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। রামায়ণের যে 7টি খণ্ড, সেই 7টি খণ্ড ছিল আদিখণ্ড, অযোধ্যাখণ্ড, কিষ্কিন্ধাখণ্ড, সুন্দরাখণ্ড, লঙ্কাখণ্ড এবং উত্তরাখণ্ড। শ্রীরাম পাঁচালীর যে মৌলিক অংশগুলি ছিল সেই মৌলিক অংশগুলি ছিল বীরবাহুর যুদ্ধ, তরুণী সেনের কাহিনী, মহিরাবণের অহিরাবণ, তারপর হলো রামের অখাদ্যবোধন, মৃত্যু পথযাত্রী রাবণের কাছে রামের শিক্ষা, সীতার রামমূর্তি অঙ্কন, লবকুশের যুদ্ধ। 1830 থেকে 1834 খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় 2টি খণ্ডে তিনি রামায়ণ বিভক্ত করেছিলেন।
পূর্বপুরুষ ছিলেন নরসিংহের পুত্র, অর্থাৎ নরসিংহের পুত্র ছিল গর্বেশ্বর। এর 3 পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র ছিল মুরারি, এবং মুরারির পুত্রদের মধ্যে একজনের নাম ছিল বনমালী, এবং বনমালীর পুত্র ছিলেন কৃত্তিবাস ওঝা। তার রচিত বই ছিল কৃত্তিবাসী রামায়ণ। 11 বছর বয়সেই তিনি উচ্চশিক্ষার জন্য উত্তরবঙ্গে অর্থাৎ নবদ্বীপে এসেছিলেন। 16 থেকে 20 বছর বয়সে তিনি শ্রীরাম পাঁচালী লিখতে শুরু করে দিয়েছিলেন। রামায়ণের সৃষ্টি করেছিলেন। রামায়ণে যে তিনি ঐতিহ্যপূর্ণ জিনিসগুলি সৃষ্টি করেছিলেন তার মধ্যে ছিলেন নারকেল, সুপারি, কাক, কাদাকুচা পাখি, সারস গেরা প্রকৃতি, এবং যে সামাজিক রীতি তিনি সৃষ্টি করেছিলেন বা সমাজ জীবনের অন্তরঙ্গ ছবি যে তিনি ধরেছিলেন সেগুলি ছিল কি ষষ্ঠী পূজা, অন্নপ্রাশন, এই ছিল তার সামাজিক রীতি। তো যাই হোক, ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে লিখবে এবং সবাই ভালো থাকবে। নমস্কার।